শুনুন, আপনি মেঘলা যখন বাচ্চা হবে, মেঘলার বাচ্চাটা খালি নিয়ে আপনি আমারে দিয়ে দিবেন। হ্যাঁ, দাঁড়ান, আমি একটা মরা বাচ্চা আপনার এই যে আপনি খালি কইবেন যে ওর মরা বাচ্চা আছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। অনেকের বাচ্চা অদল বদল করে দিয়েছে। আপনি জানেন অনেক ওর বাচ্চার জন্য কতটা কষ্ট পাচ্ছে? আপনি কি মানুষ না অমানুষ? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এমনই নতুন নতুন নাটকের রিভিউ, কল্পনাভিত্তিক গল্প ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর ঘরের ভেতর নীরবতা নেমে আসে। অনিক আবারও পেন ড্রাইভটি চালু করার চেষ্টা করে, কিন্তু একই জায়গায় এসে ভিডিও থেমে যায়। মেঘলা উদ্বিগ্ন হয়ে বলল, অনিক, ভিডিওতে যে বলল আমাদের সবচেয়ে কাছের একজন বিশ্বাসঘাতক, সে কে হতে পারে? অনিক গভীর চিন্তায় ডুবে গেল। তার মনে একের পর এক পরিচিত মানুষের মুখ ভেসে উঠতে লাগল, কিন্তু কাউকেই সে সহজে সন্দেহ করতে চাইল না। ঠিক তখনই তাদের ছেলে বলল, আব্বু, আমরা যদি কাউকে না জানিয়ে পেন ড্রাইভটি একজন কম্পিউটার বিশেষজ্ঞকে দেখাই, তাহলে হয়তো মুছে যাওয়া অংশ উদ্ধার করা যাবে। অনিক ছেলের কথা শুনে মুচকি হেসে বলল, বাবা, তোমার মাথাটা সত্যিই খুব ভালো কাজ করে। পরদিন সকালে তারা একজন সাইবার বিশেষজ্ঞের কাছে যায়। কয়েক ঘণ্টা চেষ্টা করার পর তিনি জানান, ভিডিওটি ইচ্ছাকৃতভাবে কেটে দেওয়া হয়েছে, তবে কিছু অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি কম্পিউটারের পর্দায় ভিডিওর উদ্ধার হওয়া অংশ চালু করলেন। ভিডিওতে দেখা গেল অনিকের চাচা, সেই রহস্যময় ব্যবসায়ী, এবং আরেকজন মুখ ঢেকে বসে আছে। রহস্যময় ব্যবসায়ী বলছে, যদি কোনোদিন অনিকের সন্তান ফিরে আসে, তাহলে আমাদের পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হবে। ঠিক তখনই মুখ ঢাকা লোকটি হাত বাড়িয়ে একটি ফাইল নেয়। ভিডিওটি ঝাপসা হলেও তার ডান হাতে একটি বড় জন্মদাগ স্পষ্ট দেখা যায়। মেঘলা হঠাৎ চমকে উঠে বলল, এই জন্মদাগটা আমি আগে দেখেছি। অনিক অবাক হয়ে জিজ্ঞেস করল, কার হাতে? মেঘলা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি নিশ্চিত নই, কিন্তু মনে হচ্ছে এই দাগটা আমাদের খুব পরিচিত একজন মানুষের হাতে আছে। এদিকে সেই রহস্যময় লোকটি জানতে পারে যে ভিডিওর কিছু অংশ উদ্ধার হয়েছে। সে আগে টেবিলের ওপর থাকা গ্লাস ছুঁড়ে ফেলে দিয়ে বলে, অনিককে আর সময় দেওয়া যাবে না, আজ রাতেই শেষ আঘাত করতে হবে। সেই রাতেই অনিকের বাড়ির বিদ্যুৎ হঠাৎ বন্ধ হয়ে যায়। চারদিকে অন্ধকার। বাইরে কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। অনিক টর্চ হাতে নিয়ে দরজার দিকে এগোতেই দেখতে পেল বাড়ির গেটের সামনে একটি কালো খাম পড়ে আছে। সে খামটি খুলে দেখে ভেতরে একটি মাত্র কাগজ। তাতে বড় বড় অক্ষরে লেখা, আগামীকাল দুপুর 12টার মধ্যে রংপুরের পুরনো চৌধুরী এস্টেটে না এলে তোমরা এমন একজনকে হারাবে যাকে সবচেয়ে বেশি ভালোবাসো। কাগজটি পড়ে মেঘলার মুখ ফ্যাকাশে হয়ে যায়। অনিক কাগজটি শক্ত করে ধরে বলল, এবার আর আমি পালাব না। যে-ই হোক, তার মুখোশ খুলেই ছাড়ব। দূরে বজ্রপাতের শব্দ শোনা যায়। নতুন লড়াইয়ে শুরু হয়ে গেল। রাতভর অনিক ও মেঘলার চোখে ঘুম ছিল না। রহস্যময় চিঠিতে লেখা হুমকি বারবার তাদের মনে ভয় তৈরি করছিল। কিন্তু অনিক সিদ্ধান্ত নিল, ভয় পেয়ে পিছিয়ে গেলে সত্য কখনো সামনে আসবে না। পরদিন সকালেই সে থানায় গিয়ে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে দেখা করল। সব ঘটনা শুনে কর্মকর্তা বললেন, আপনি একা কোথাও যাবেন না, আমরা গোপনে নজর রাখব। তবে অপরাধীদের ধরতে হলে তাদের ফাঁদেও পা দিতে হবে। দুপুর ঠিক 12টায় অনিক, মেঘলা এবং তাদের ছেলে রংপুরের পুরনো চৌধুরী এস্টেটের সামনে পৌঁছাল। বাইরে থেকে জায়গাটি বহু বছর ধরে পরিত্যক্ত মনে হলেও ভেতরে যেন কেউ নিয়মিত যাতায়াত করে। বাড়ির প্রধান দরজা খোলা। ভেতরে ঢুকতেই দেখা গেল বিশাল হলরুমের মাঝখানে একটি পুরনো কাঠের টেবিল।
টেবিলের ওপর একটি খাম এবং একটি চাবি রাখা। খামের ভেতরে একটি চিঠি। তাতে লেখা, যদি সত্যি উত্তরাধিকার দাবি করতে চাও তাহলে এই চাবি দিয়ে নিচতলার গোপন কক্ষ খুলে ভেতরে যাও। কিন্তু সাবধান, সবাইকে বিশ্বাস করো না। অনিক চাবিটি হাতে নিয়ে নিচতলার দিকে এগিয়ে গেল। সিঁড়ির শেষ প্রান্তে একটি লোহার দরজা। চাবি ঘোরাতেই দরজাটি ধীরে ধীরে খুলে গেল। ঘরের ভেতরে পুরনো আসবাবপত্র, কিছু লোহার আলমারি আর দেয়াল জুড়ে ঝুলছে অসংখ্য ছবি। একটি ছবির সামনে গিয়ে মেঘলা হঠাৎ থমকে দাঁড়াল। ছবিতে তার বাবা একজন অচেনা মানুষের সঙ্গে দাঁড়িয়ে আছেন। ছবির নিচে লেখা, বিশ্বাসী সবচেয়ে বড় সম্পদ। ভুল মানুষকে বিশ্বাস করলে সবকিছু হারাতে হয়। ঠিক তখনই পাশের আলমারির ভেতর থেকে একটি মোবাইল ফোন বেজে ওঠে। অনিক ফোনটি হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে সেই পরিচিত রহস্যময় কণ্ঠ ভেসে আসে। অভিনন্দন অনিক, তুমি ঠিক জায়গায় পৌঁছে গেছ, কিন্তু আসল পরীক্ষা এখন শুরু। অনিক রাগে বলল, তুমি কে? সামনে আসার সাহস নেই। লোকটি হেসে বলল, সামনে তো আমি অনেকবারই এসেছি, তুমি শুধু আমাকে চিনতে পারোনি। কথা শেষ হতেই ফোন কেটে যায়। ঠিক সেই মুহূর্তে ঘরের এক কোণের দেয়াল ধীরে ধীরে সরে যেতে শুরু করে। দেয়ালের পেছনে একটি ছোট গোপন কক্ষ। সেখানে একটি লোহার সিন্দুক রাখা। সিন্দুকের ওপরে একটি ছবি। ছবিটি দেখে মেঘলা চিৎকার করে ওঠে। কারণ ছবিতে দেখা যাচ্ছে অনিক, মেঘলা, তাদের ছেলে। আর তাদের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই রহস্যময় ব্যক্তি যে এতদিন ধরে সবকিছু নিয়ন্ত্রণ করছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, লোকটি তাদের পরিবারেরই একজন। অনিক ছবিটি হাতে নিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তার মুখ থেকে শুধু একটি কথাই বের হয়, অসম্ভব। এটা কিভাবে সম্ভব? গোপন কক্ষের দরজা হঠাৎ নিজের থেকেই বন্ধ হয়ে যায়। অন্ধকার ঘরে শুধু সিন্দুকের তালার লাল আলো জ্বলতে থাকে। গোপন কক্ষের দরজা বন্ধ হয়ে যেতেই চারদিকে অন্ধকার নেমে এল। মেঘলা ভয় পেয়ে অনিকের হাত শক্ত করে ধরল। তাদের ছেলে দ্রুত মোবাইলে টর্চ জ্বালিয়ে চারপাশে আলো ফেলল। সিন্দুকের ওপর একটি ছোট্ট কাগজ পড়েছিল। অনিক সেটি তুলে পড়তে শুরু করল। তাতে লেখা ছিল, যদি সত্য জানতে চাও সিন্দুক খুলে দেখো, কিন্তু সিন্দুক খোলার পর আর ফিরে যাওয়ার পথ থাকবে না। অনিক গভীর নিঃশ্বাস নিয়ে চাবিটি তালায় ঢুকিয়ে ঘুরিয়ে দিল। ক্লিক! সিন্দুকটি ধীরে ধীরে খুলে গেল। ভেতরে একটি পুরনো ডায়েরি, কয়েকটি জমির মূল দলিল এবং একটি ভিডিও ক্যামেরার মেমোরি কার্ড রাখা ছিল। ডায়েরির প্রথম পাতায় মেঘলার বাবার হাতের লেখা, আমি বুঝতে পেরেছিলাম আমার আশপাশে কিছু মানুষ শুধু সম্পত্তির জন্য নয়, আমার পরিবারেরও ক্ষতি করতে চায়। তাই সব প্রমাণ আমি এখানে লুকিয়ে রাখলাম। মেঘলার চোখ ভিজে উঠল। সে বাবার হাতের লেখা স্পর্শ করে নীরবে দোয়া করল। এদিকে তাদের ছেলে মেমোরি কার্ডটি একটি ছোট ডিভাইসে চালু করল। ভিডিওতে দেখা গেল বহু বছর আগে মেঘলার বাবা একটি বৈঠকে বলছেন, আমার নাতি একদিন ফিরে আসবে, তখন এই সম্পত্তি তার হাতে তুলে দেবে। ঠিক তখনই ভিডিওতে আরও দুজন মানুষ দেখা গেল। একজন সেই প্রভাবশালী ব্যবসায়ী। আরেকজনের মুখ আংশিক দেখা গেলেও পুরোপুরি বোঝা গেল না। ভিডিওটি শেষ হওয়ার আগেই হঠাৎ একটি বিকট শব্দ হল। গোপন কক্ষের বাইরে যেন কেউ দৌড়ে বেড়াচ্ছে। অনিক দরজার কাছে গিয়ে শুনতে পেল কয়েকজন লোক চিৎকার করছে, ওরা ভেতরেই আছে, কাউকে বের হতে দিও না। মেঘলা উদ্বিগ্ন হয়ে বলল, এখন আমরা কি করব? ঠিক তখনই তাদের ছেলে শান্ত গলায় বলল, আব্বু, এই কক্ষের আরেকটা বের হওয়ার পথ থাকার কথা। এত বড় গোপন কক্ষ শুধু একটি দরজা দিয়ে তৈরি করা হয় না। তারা চারদিকে খুঁজতে শুরু করল। কয়েক মিনিট পর মেঘলা দেয়ালের একটি পুরনো প্রদীপ ঘোরাতেই বিকট শব্দ করে পাশের দেয়াল সরে গেল। সামনে একটি সরু সুড়ঙ্গ। অনিক বলল, চলো, এটাই হয়তো আমাদের বের হওয়ার পথ। তিনজন দ্রুত সুড়ঙ্গ দিয়ে এগিয়ে গেল। প্রায় 10 মিনিট হাঁটার পর তারা একটি পুরনো বাগানের পাশে বেরিয়ে এল।
কিন্তু সেখানে বের হতেই তারা দেখল একজন বৃদ্ধ চুপচাপ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ তাদের দেখে হেসে বললেন, অনেক বছর ধরে আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। অনেক অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ ধীরে ধীরে উত্তর দিলেন, আমি তোমার শ্বশুরের আইনজীবী। মৃত্যুর আগে তিনি আমাকে শেষ একটি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তিনি কোটের পকেট থেকে একটি সিল করা খাম বের করে অনিকের হাতে দিলেন। খামের ওপর লেখা ছিল, শুধু আমার নাতি নিজের হাতে এই খাম খুলবে। অনিক ও মেঘলা একে অপরের দিকে তাকাল। তাদের ছেলে কাঁপা হাতে খামটি নিতে এগিয়ে গেল। খামের ভেতরে কি আছে সেটিই হয়তো বদলে দেবে তাদের ভবিষ্যৎ। সবার দৃষ্টি এখন সেই সিল করা খামের দিকে। বৃদ্ধ আইনজীবী শান্ত গলায় বললেন, তোমার নানা আমাকে কথা দিয়েছিলেন এই খাম শুধু তাঁর নাতির হাতেই তুলে দেব। আজ আমি সেই দায়িত্ব পূরণ করছি। অনিকের ছেলে ধীরে ধীরে খামটি খুলল। ভেতরে একটি হাতে লেখা চিঠি, একটি পুরনো সোনার চাবি এবং একটি ছোট কাপড়ের থলি ছিল। চিঠিটি খুলতেই প্রথম লাইন পড়ে তার চোখ ভিজে উঠল। প্রিয় নাতি, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝব আল্লাহর রহমতে তুমি তোমার প্রকৃত পরিবারের কাছে ফিরে এসেছ। চিঠিতে আরও লেখা ছিল, আমি তোমার জন্য সম্পদ রেখে গেছি ঠিকই, কিন্তু মনে রেখো মানুষের সবচেয়ে বড় সম্পদ তার সততা ও চরিত্র। যদি কখনো সম্পত্তি আর পরিবারের মধ্যে একটি বেছে নিতে হয় তাহলে সব সময় পরিবারকে বেছে নেবে। মেঘলা আর নিজেকে সামলাতে পারল না। বাবার শেষ কথাগুলো শুনে তার চোখে অশ্রু নেমে এল। এরপর আইনজীবী কাপড়ের থলিটি খুললেন। ভেতরে ছিল একটি পুরনো আংটি। আংটির ভেতরের দিকে খোদাই করা ছিল মেঘলার বাবার নাম এবং পারিবারিক প্রতীক। আইনজীবী বললেন, এই আংটিটাই প্রকৃত উত্তরাধিকারীর পরিচয়। আর এই সোনার চাবি দিয়ে চৌধুরী এস্টেটের পুরনো ব্যাংক লকার খোলা যাবে। সেখানে আরও গুরুত্বপূর্ণ নথি রাখা আছে। ঠিক তখনই দূর থেকে কয়েকটি গাড়ির শব্দ শোনা গেল। আইনজীবীর মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, আমাদের এখান থেকে এখনই বের হতে হবে। যারা এতদিন এই সত্য লুকিয়ে রেখেছিল তারা নিশ্চয়ই খবর পেয়ে গেছে। অনেক সবাইকে নিয়ে দ্রুত গাড়িতে উঠল। এদিকে কালো এসইউভিতে বসে থাকা রহস্যময় ব্যক্তি দূরবীন দিয়ে সবকিছু দেখছিল। সে রাগে বলল, তারা আংটি আর চাবি পেয়ে গেছে। এখন লকার খোলার আগেই ওদের থামাতে হবে। পরদিন সকালে অনিক, মেঘলা, তাদের ছেলে এবং আইনজীবী শহরের পুরনো ব্যাংকে পৌঁছাল। ব্যাংকের ম্যানেজার বহু বছরের রেকর্ড যাচাই করে অবশেষে সেই লকারটি নিয়ে এলেন। সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। অনিকের ছেলে সোনার চাবিটি লকারের তালায় ঢুকিয়ে ধীরে ধীরে ঘুরিয়ে দিল। ক্লিক! লকার খুলে গেল। ভেতরে ছিল একটি মোটা ফাইল, কিছু পুরনো ছবি এবং একটি ভিডিও ক্যাসেট। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল একটি ছোট্ট খাম। খামের ওপর বড় অক্ষরে লেখা, যে মানুষটি এতদিন মুখোশ পরে তোমাদের সঙ্গে ছিল তার নাম এই খামের ভেতরে লেখা আছে। অনেক ধীরে ধীরে খামটি হাতে তুলে নিল। ঘরের সবাই নিঃশ্বাস বন্ধ করে তার দিকে তাকিয়ে রইল। আজ কি অবশেষে বহু বছরের সেই রহস্যের পর্দা উঠতে চলেছে? ব্যাংকের ভল্টের ভেতর নিস্তব্ধতা নেমে এসেছে। অনিকের হাতে ধরা ছোট্ট খামটির দিকে সবার চোখ। মেঘলা আস্তে করে বলল, অনিক, খুলে দেখো। এতদিনের রহস্যের হয়তো আজ শেষ হবে। অনিক ধীরে ধীরে খামটি খুলল। ভেতরে একটি মাত্র কাগজ। কাগজে একটি নাম এবং একটি ঠিকানা লেখা। নামটি পড়ে অনিক বিস্ময়ে স্থির হয়ে গেল। সে নিচু স্বরে বলল, এই মানুষটা এতদিন আমাদের এত কাছেই ছিল। মেঘলা কাগজটি হাতে নিয়ে পড়ে হতবাক হয়ে গেল। কারণ নামটি এমন একজনের যাকে তারা বছরের পর বছর পরিবারের বিশ্বস্ত মানুষ বলে বিশ্বাস করে এসেছে। ঠিক তখনই ব্যাংকের ম্যানেজার দৌড়ে এসে বললেন, স্যার, কয়েকজন লোক নিজেদের তদন্তকারী পরিচয় দিয়ে এই লকারের খোঁজ করছিল। আমরা সন্দেহ হওয়ায় তাদের ভেতরে ঢুকতে দিইনি। অনেক বুঝে গেল তাদের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা হচ্ছে। আইনজীবী বললেন,
এখন এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। আগে ওই ঠিকানায় যেতে হবে। সেদিন বিকেলেই তারা শহরের উপকণ্ঠে একটি পুরনো বাংলো বাড়ির সামনে পৌঁছাল। বাড়িটি বাইরে থেকে পরিত্যক্ত মনে হলেও ভেতরে আলো জ্বলছিল। অনেক ধীরে ধীরে দরজায় কড়া নাড়ল। কিছুক্ষণ পর দরজা খুললেন একজন বৃদ্ধ। তিনি অনিককে দেখেই দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম একদিন না একদিন তোমরা এখানে আসবেই। অনিক অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কি আমাদের চেনেন? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, তোমার শ্বশুর মারা যাওয়ার আগে আমাকে একটি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, কিন্তু কিছু শক্তিশালী মানুষের ভয়ে আমি এতদিন চুপ ছিলাম। তিনি সবাইকে ভেতরে নিয়ে গেলেন। ড্রয়িং রুমের দেয়ালে ঝুলছিল বহু পুরনো ছবি। একটি ছবিতে মেঘলার বাবা, সেই বৃদ্ধ এবং আরও একজন অচেনা ব্যক্তি একসঙ্গে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ ছবির দিকে তাকিয়ে বললেন, এই তৃতীয় মানুষটি পুরো ষড়যন্ত্রের আসল পরিকল্পনাকারী, কিন্তু সে নিজের পরিচয় লুকিয়ে অন্য নামে এতদিন বেঁচে আছে। এই কথা শুনে অনিকের ছেলে বলল, তাহলে তার আসল পরিচয় কি? বৃদ্ধ একটি কাঠের আলমারি খুলে একটি মোটা রেজিস্টার বের করলেন। রেজিস্টারের শেষ পাতায় একটি ছবি, পুরনো পরিচয়পত্র এবং একটি স্বাক্ষর ছিল। তিনি বললেন, এই নথিগুলোই প্রমাণ করবে সে আসলে কে। ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে হঠাৎ গুলির মতো বিকট শব্দ হল। সবাই চমকে দরজার দিকে তাকাল। জানালার কাঁচ ভেঙে একটি ছোট পাথর ঘরের ভেতরে এসে পড়ল। পাথরের সঙ্গে বাঁধা ছিল একটি চিরকুট। অনেক চিরকুটটি খুলে পড়ল। তাতে লেখা, আজ রাত 12টার আগে শহর ছেড়ে চলে যাও, না হলে আগামী সূর্যোদয় তোমাদের পরিবারের জন্য আর সুখের হবে না। মেঘলা ছেলের হাত শক্ত করে ধরে ফেলল। অনেক চিরকুটটি মুঠো করে বলল, এবার আর কোনো হুমকিতে আমি পিছিয়ে যাব না। সত্য প্রকাশ করেই ছাড়ব। দূরে পুলিশের সাইরেন শোনা যেতে শুরু করল। কিন্তু সবাই জানে আসল লড়াই এখনো বাকি। রাত গভীর হয়ে এসেছে। বাড়ির বাইরে পুলিশের পাহারা বসানো হয়েছে। তবুও অনেক বুঝতে পারছিল রহস্যময় চক্রটি এত সহজে হার মানবে না। বৃদ্ধ ধীরে ধীরে সেই পুরনো রেজিস্টারটি টেবিলের ওপর রাখলেন। তিনি বললেন, আজ এত বছর পর সব সত্য বলার সময় এসেছে। অনিক, মেঘলা এবং তাদের ছেলে চুপচাপ বসে রইল। বৃদ্ধ রেজিস্টারের শেষ পাতাটি খুললেন। সেখানে একটি পুরনো ছবি, একটি ভুজা পরিচয়পত্র এবং একটি আসল জন্মসনদের কপি ছিল। বৃদ্ধ বললেন, যে মানুষটিকে তোমরা এতদিন একজন সাধারণ ব্যবসায়ী বলে চিনতে, সে আসলে অন্য পরিচয়ে বেঁচেছিল। বহু বছর আগে সে মেঘলার বাবার ব্যবসায়িক অংশীদার ছিল। মেঘলা অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে আব্বু তাকে কেন বিশ্বাস করেছিলেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, কারণ সে প্রথমে খুব বিশ্বস্ত ছিল, কিন্তু পরে সম্পত্তির লোভ তাকে বদলে দেয়। ঠিক তখনই তদন্তকারী পুলিশ কর্মকর্তা ঘরে প্রবেশ করলেন। তিনি জানালেন, আমরা নতুন তথ্য পেয়েছি। সেই ব্যক্তি এখনও দেশ ছাড়েনি, বরং সে শহরের একটি পুরনো গুদামে লুকিয়ে আছে। অনেক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। আমি সেখানে যাব। পুলিশ কর্মকর্তা বললেন, আপনি যেতে পারেন, কিন্তু আইন নিজের হাতে তুলবেন না। আমরা পুরো অভিযান পরিচালনা করব। রাত 11:30টায় পুলিশ চারদিক থেকে গুদামটি ঘিরে ফেলে। ভেতর থেকে কয়েকজন লোক পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। অবশেষে গুদামের ভেতরের একটি কক্ষে সেই রহস্যময় ব্যক্তি ধরা পড়ে। অনিক তার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, একটা প্রশ্নের উত্তর দাও। আমাদের পরিবারকে ধ্বংস করে তুমি কি পেয়েছ? লোকটি কিছুক্ষণ চুপ থেকে তিক্ত হেসে বলল, লোভ মানুষকে অন্ধ করে দেয়। আমি ভেবেছিলাম সব সম্পত্তি আমার হবে, কিন্তু শেষ পর্যন্ত সব হারিয়ে ফেললাম। এই স্বীকারোক্তি শুনে মেঘলার চোখে জল চলে আসে। সে বলল, তুমি শুধু সম্পত্তির ক্ষতি করনি, তুমি একটি শিশুকে তার বাবা মায়ের কাছ থেকে আলাদা করেছিলে। লোকটি মাথা নিচু করে নীরব হয়ে যায়। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
অভিযান শেষ হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা অনিকের হাতে একটি সিল করা সরকারি খাম তুলে দেন। তিনি বলেন, এটি আদালতের নির্দেশ। আগামী সপ্তাহে সব সম্পত্তি ও নথির চূড়ান্ত শুনানি হবে। সেই দিনই আইনি দিক থেকে সব রহস্যের শেষ হবে। অনিক খামটি হাতে নিয়ে আকাশের দিকে তাকাল। তার মনে হল বহু বছরের অন্ধকারের পর এবার সত্যিই আলো আসছে। কিন্তু ঠিক তখনই তার মোবাইলে একটি অচেনা নম্বর থেকে বার্তা আসে। বার্তায় লেখা, তুমি যাকে আসল অপরাধী ভেবেছ সে শুধু একটি ঘুঁটি ছিল। দাবার রাজা এখনো ধরা পড়েনি। বার্তাটি পড়ে অনিকের মুখের হাসি মিলিয়ে যায়। সে বুঝতে পারে গল্পের শেষ অধ্যায় এখনো বাকি। অনিক, মেঘলা এবং তাদের ছেলে এখন সুখে শান্তিতে সংসার করছে। মেঘলার বাবার রেখে যাওয়া সম্পত্তির দেখাশোনা করছে অনিকের ছেলে। ব্যবসায়েও সে নিজের মেধা ও সততার জন্য সবার প্রশংসা অর্জন করেছে। অন্যদিকে মেঘলা তার বাবার বাড়িতে প্রতিষ্ঠিত এতিম শিশুদের শিক্ষাকেন্দ্র নিয়েই ব্যস্ত। প্রতিদিন অসহায় শিশুদের সঙ্গে সময় কাটিয়ে সে এক অন্যরকম শান্তি খুঁজে পায়। একদিন সকালে অনিকের ছেলে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই বাড়ির গেটের সামনে একটি কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে একজন ভদ্রলোক নেমে নিজের পরিচয় দেন। আমি ব্যারিস্টার রাশেদ। আমি লন্ডন থেকে এসেছি। অনিক অবাক হয়ে বললেন, আপনি আমাদের কাছে কেন এসেছেন? ব্যারিস্টার রাশেদ একটি ফাইল বের করে বললেন, মেঘলা ম্যাডামের বাবার বিদেশে কিছু বিনিয়োগ ছিল। বহু বছর আগে সেগুলোর খোঁজ হারিয়ে যায়। সম্প্রতি আমরা সেই সম্পদের নথি উদ্ধার করেছি। কথাটি শুনে সবাই বিস্মিত হয়ে যায়। ফাইল খুলে দেখা গেল বিদেশে একটি বট কোম্পানির শেয়ার, একটি বাড়ি এবং কয়েকটি ব্যাংক হিসাবের নথি রয়েছে। কিন্তু নথির শেষ পাতায় একটি শর্ত লেখা ছিল, উত্তরাধিকারীকে নিজের পরিচয় ও সততার প্রমাণ দিতে হবে, অন্যথায় সব সম্পদ একটি দাতব্য প্রতিষ্ঠানে চলে যাবে। অনিকের ছেলে হেসে বলল, আমরা সম্পদের জন্য লড়ব না, কিন্তু যদি এটা নানার শেষ ইচ্ছা হয় তাহলে অবশ্যই আইনি পথে এগোব। ঠিক তখনই বাড়ির এক কর্মচারী দৌড়ে এসে বলল, স্যার, বাইরে একজন লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। তিনি বলছেন বিষয়টি খুব জরুরি। লোকটিকে ভেতরে আনা হল। তিনি একটি পুরনো ছবি টেবিলের ওপর রেখে বললেন, এই ছবির মানুষটিকে কি আপনারা চেনেন? ছবিতে দেখা গেল মেঘলার বাবা একজন অচেনা কিশোরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। মেঘলা বিস্মিত হয়ে বলল, এই ছেলেটিকে আমি কোনোদিন দেখিনি। লোকটি ধীরে ধীরে বললেন, এই ছেলেটি আজ ফিরে এসেছে, আর সে দাবি করছে সেও এই পরিবারের উত্তরাধিকারী। ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। অনিকের ছেলে ছবিটির দিকে তাকিয়ে রইল। তার মনে একটাই প্রশ্ন, এই নতুন দাবিদার সত্যিই কে? সে কি আত্মীয়, নাকি আবারও শুরু হতে চলেছে নতুন কোনো ষড়যন্ত্র? দূরে বজ্রপাতের শব্দ শোনা গেল। একটি নতুন রহস্যের সূচনা হল। ঘরের পরিবেশ মুহূর্তের মধ্যেই ভারী হয়ে উঠল। টেবিলের ওপর রাখা পুরনো ছবিটির দিকে অনিক, মেঘলা এবং তাদের ছেলে বারবার তাকিয়ে আছে। অনিক শান্ত গলায় বললেন, লোকটিকে ভেতরে নিয়ে আসুন। সে কি বলতে চায় আগে সেটা শুনি। কিছুক্ষণ পর প্রায় ৩০ বছর বয়সী এক যুবক ঘরে প্রবেশ করল। তার পোশাক আশাক সাধারণ, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে আত্মবিশ্বাস। সে ঘরে ঢুকেই মেঘলার দিকে তাকিয়ে বলল, আমি কোনো ঝগড়া করতে আসিনি, আমি শুধু সত্যটা জানতে এসেছি। মেঘলা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? যুবকটি একটি পুরনো লকেট বের করে টেবিলের ওপর রাখল। এই লকেটটা আমাকে ছোটবেলায় একজন মানুষ দিয়েছিলেন। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, একদিন চৌধুরী পরিবারের কাছে গেলে আমি আমার পরিচয়ের উত্তর পাব। মেঘলা লকেটটি হাতে নিয়ে চমকে উঠল। লকেটটি ছিল ঠিক তার বাবার ব্যবহার করা পারিবারিক প্রতীকের মতো। অনিকের ছেলে বলল, তাহলে কি তুমি আমাদের আত্মীয়? যুবকটি মাথা নাড়ল। আমি জানি না, তাই তো উত্তর খুঁজতে এসেছি। ঠিক তখনই ব্যারিস্টার রাশেদ ফাইলের ভেতর থেকে একটি পুরনো নথি বের করলেন। তিনি বললেন,
এই লকেটের নকশা শুধু চৌধুরী পরিবারের সদস্যদের কাছেই ছিল। তবে সিদ্ধান্তে পৌঁছানোর আগে সব প্রমাণ যাচাই করতে হবে। এদিকে বাড়ির বাইরে একটি মোটরসাইকেলে বসে দুজন অচেনা লোক পুরো ঘটনাটি ভিডিও করছিল। তাদের একজন ফোনে বলল, নতুন ছেলেটা বাড়িতে ঢুকে গেছে, এখন পরিবারে সন্দেহ তৈরি হবে। ওপাশ থেকে উত্তর এল, পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাও, পরিবার ভেঙে গেলেই আমাদের কাজ সহজ হবে। ভেতরে অনেক সবার সামনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। কোনো অভিযোগ বা অবিশ্বাস নয়, সত্য যেটাই হোক আমরা প্রমাণের ভিত্তিতে জানব। মেঘলাও সম্মতি জানাল। ঠিক তখনই বৃদ্ধ আইনজীবী এসে বললেন, আজ সকালে আমি পুরনো নথিপত্র ঘাঁটতে গিয়ে একটি ডায়েরি পেয়েছি। সম্ভবত এতে এই যুবকের পরিচয় সম্পর্কে কিছু লেখা আছে। সবাই অধীর আগ্রহে ডায়েরিটি খুলল। প্রথম কয়েকটি পৃষ্ঠা সাধারণ তথ্য, কিন্তু শেষের দিকে একটি লাইন পড়ে সবাই থমকে গেল। সেখানে লেখা, যদি কোনোদিন রিয়াদ ফিরে আসে তাকে নিজের সন্তানের মতো গ্রহণ করবে, কারণ সে আমার কাছে অর্পিত একটি আমানত। ঘরে নীরবতা নেমে এল। যুবকটির চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে বলল, আমার নাম রিয়াদ। মেঘলা বিস্ময়ে অনিকের দিকে তাকাল। অনিক বুঝতে পারল তাদের সামনে যে রহস্য খুলছে তা সম্পত্তির চেয়েও বড়। এটি বহু বছর আগের একটি অজানা পারিবারিক ইতিহাস। ঠিক তখনই বাইরে হঠাৎ একটি গাড়ির ব্রেক কষার শব্দ শোনা গেল। একজন পুলিশ কর্মকর্তা দ্রুত ভেতরে ঢুকে বললেন, আপনাদের সবাইকে এখনই সতর্ক থাকতে হবে। আমরা খবর পেয়েছি কেউ এই বাড়িতে থাকা গুরুত্বপূর্ণ নথি চুরি করার পরিকল্পনা করছে। সবাই একে অপরের দিকে তাকাল। নতুন রহস্যের পথ আরও জটিল হয়ে উঠল। সকালের প্রথম আলো ফুটতেই অনিক আবার সেই রহস্যময় বার্তাটি পড়ল। তুমি যাকে আসল অপরাধী ভেবেছ সে শুধু একটি ঘুঁটি ছিল। দাবার রাজা এখনো ধরা পড়েনি। বার্তাটি তার মনে নতুন সন্দেহের জন্ম দিল। তবে এবার সে আবেগ দিয়ে নয়, প্রমাণ দিয়ে সত্যের শেষ পর্যন্ত পৌঁছানোর সিদ্ধান্ত নিল। সেদিন আদালতে সম্পত্তি ও ষড়যন্ত্র মামলার চূড়ান্ত শুনানি ছিল। আদালত কক্ষে অনিক, মেঘলা, তাদের ছেলে, বৃদ্ধ দম্পতি, আইনজীবী এবং তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিচারক সব নথি, ভিডিও, সাক্ষ্য এবং প্রমাণ পর্যবেক্ষণ করেন। ঠিক তখনই তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে একটি নতুন প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, গত রাতের বার্তার উৎস খুঁজতে গিয়ে আমরা জানতে পেরেছি এটি কয়েক বছর আগে থেকেই নির্ধারিত সময়ে পাঠানোর জন্য একটি স্বয়ংক্রিয় ব্যবস্থায় রাখা ছিল। অর্থাৎ এটি কোনো নতুন ষড়যন্ত্র নয়। আসল অভিযুক্ত ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছে। আদালত কক্ষে উপস্থিত সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর বিচারক রায় ঘোষণা করেন। যারা পরিকল্পিতভাবে নবজাতককে তার বাবা মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করেছিল তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি বহাল রাখা হয়। মেঘলার বাবার রেখে যাওয়া সম্পত্তি আইনি প্রক্রিয়া শেষে মেঘলা এবং তার ছেলের নামে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। আদালত আরও উল্লেখ করেন যে যেসব বৃদ্ধ দম্পতি ভালোবাসা দিয়ে শিশুটিকে মানুষ করেছেন তাদের অবদানও সম্মানের সঙ্গে স্বীকৃতি পাওয়া উচিত। আদালত থেকে বেরিয়ে অনিক প্রথমে বৃদ্ধ দম্পতির কাছে গিয়ে বলল, আপনারা না থাকলে আজ আমার ছেলে এই মানুষ হয়ে বড় হতে পারত না। বৃদ্ধ লোকটি হেসে বললেন, বাবা, সন্তান মানুষ করতে রক্তের সম্পর্ক লাগে না, লাগে ভালোবাসা। মেঘলার ছেলে দুই জোড়া বাবা মায়ের হাত একসঙ্গে ধরে বলল, আজ থেকে আমাদের পরিবার আর কখনো আলাদা হবে না। কয়েক মাস পর মেঘলা তার বাবার বাড়ির একাংশে একটি এতিম শিশুদের শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করল। অনিক একটি ট্রাস্ট গঠন করল যেখানে অসহায় শিশু ও দরিদ্র পরিবারের চিকিৎসা এবং পড়াশোনার খরচ বহন করা হয়। তাদের ছেলে ব্যবসার পাশাপাশি সমাজসেবায় যুক্ত হল। একদিন সন্ধ্যায় পুরো পরিবার একসঙ্গে ছাদে বসে চা খাচ্ছিল। মেঘলা হাসতে হাসতে বলল,